আশা করি ভালো আছো। তুমি কি কখনো ভেবেছো আমাদের শরীর থেকে যে মূত্র ত্যাগ করি তা কোথা থেকে আসে? আমরা দৈনিক যে খাবার গ্রহণ করি তার সম্পূর্ণটুকু আমাদের শরীর শোষণ করতে পারে না। প্রয়োজনীয় উপাদান শোষণ করার পর বাকিটুকু বর্জ্য পদার্থ হিসেবে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। একটি মানুষের জীবনকালে সে 1 মিলিয়ন বা 10 লক্ষ গ্যালনের বেশি পরিমাণ মূত্র ত্যাগ করে থাকে। আজকে আমরা খাদ্য থেকে বর্জ্য নিষ্কাশনের প্রক্রিয়া অর্থাৎ রেচন সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আমাদের দেহের সকল কাজ ঠিকভাবে চালানোর জন্য প্রতিদিন অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটে। এসব বিক্রিয়ায় এমন কিছু উপাদান তৈরি হয় যা আমাদের দেহের জন্য ক্ষতিকর, তাই এগুলো বের করে দেওয়া খুব জরুরি। শ্বসনের সময় যেমন গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পরে রক্ত এই কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায় ও ফুসফুস থেকে বাইরে বের হয়। ঠিক তেমনি বৃক্ক বা কিডনি আমাদের দেহ থেকে বর্জ্য ও অতিরিক্ত অম্ল বের করে দেয়। তাহলে প্রথমেই চলো রেচন সম্পর্কে জেনে নিই। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। আর যে তন্ত্রের মাধ্যমে দেহে উৎপন্ন বিষাক্ত পদার্থগুলো নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলে। দেহে বর্জ্য পদার্থগুলো শরীরে যদি জমতে থাকে তাহলে নানা রকম অসুখ দেখা যায়, যার কারণে পরবর্তীতে মৃত্যুও হতে পারে। শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা হয়। মানুষের রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। রেচন প্রক্রিয়ার ফলে রেচন পদার্থের সৃষ্টি হয়। রেচন পদার্থ হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। মানুষের দেহে যে রেচন পদার্থ তৈরি হয় তা মূত্রের সাথে শরীরের বাইরে বের হয়ে যায়। মূত্রের প্রায় 90% উপাদান পানি। অন্যান্য উপাদানগুলো হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। আপনি জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। ফলমূল ও তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র হয়। চলো এখন বৃক্ক সম্পর্কে জেনে নেই। বৃক্ক দেখতে শিমের বিচির মতো এবং এর রং লালচে। মানুষের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুই দিকে বুকের পিঞ্জরের নিচে পিঠের সাথে লাগানো অবস্থায় দুটি বৃক্ক থাকে। বাইরের অংশ উত্তল ও ভেতরের অংশ অবতল হয়। বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। বৃক্কের হাইলামের ভিতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতির চওড়া বা প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বৃক্ক পুরোটাই একটি তন্তুর মতো আবরণ দিয়ে আটকানো থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। রেনাল ক্যাপসুলের সাথে লাগানো অংশকে কর্টেক্স বলে। মেডুলা হলো রেনাল ক্যাপসুলের ভিতরের অংশ। কর্টেক্স ও মেডুলা যোজক কলা ও রক্তবাহী নালী দিয়ে গঠিত। যোজক কলা কি তা ভাবছো তো? যোজক কলা এক ধরনের আঁশবহুল কলা, যেটি মানবদেহের কাঠামো তৈরি করে বিভিন্ন টিস্যু ও অঙ্গের মাঝে সংযোগ রক্ষা করতে সাহায্য করে। বৃক্কের ত্রিকোণাকৃতি আকারের অংশ, যেখানে মেডুলা সহ অন্যান্য অংশ অবস্থান করে, তাকে বলে রেনাল পিরামিড। মেডুলায় সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। রেনাল পিরামিডের সামনের অংশ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। প্যাপিলাগুলো সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে, একে ইউরিনিফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরিনিফেরাস নালিকা দুটি প্রধান অংশে ভাগ করা যায়, নেফ্রন ও সংগ্রাহী নালিকা। বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একককে নেফ্রন বলে। প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রনের কাজ হলো মূত্র তৈরি করা। প্রতিটি নেফ্রন একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল টিউবুল নিয়ে গঠিত। সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। প্রতিটি রেনাল কর্পাসল দুটি অংশে বিভক্ত, গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত বা ছড়ানো একটি অংশ। বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটিকে রেনাল টিউবুল বলে। রেনাল টিউবুলের 3টি অংশ,
গোড়াদেশীয় বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, হেনলির লুপ এবং প্রান্তীয় প্যাঁচানো নালিকা। বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে বা ঘিরে থাকে। গ্লোমেরুলাস একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনী থেকে অ্যাফারেন্ট আর্টারিওল সৃষ্টি হয়। অ্যাফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কৈশিক নালিকা তৈরি করে। কৈশিক নালিকা ভাগ হয়ে সূক্ষ্ম বা চিকন রক্তজালিকার সৃষ্টি করে। রক্তজালিকার কৈশিক নালিকাগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল তৈরি করে ও ক্যাপসুল থেকে বাহির বের হয়ে আসে। গ্লোমেরুলাস মানুষের দেহে ছাঁকনির মতো কাজ করে। অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেখান থেকে দূষিত পদার্থগুলো গ্লোমেরুলাসের কৈশিক জালিকা ভেদ করে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে, আর বাকি উপাদান সহ বিশুদ্ধ রক্ত ইফারেন্ট আর্টারিওল দিয়ে দেহে ফিরে যায়। এই প্রক্রিয়াকে আলট্রাফিল্ট্রেশন বলা হয়। গ্লোমেরুলাস রক্ত থেকে বিশুদ্ধ বা পরিশ্রুত তরল তৈরি করে। এই তরলকে বলা হয় আলট্রাফিল্ট্রেট। আলট্রাফিল্ট্রেট রেনাল টিউবুলের মধ্য দিয়ে যাওয়ার সময় আরো কয়েকবার শোষণ ও নিঃসরণ প্রক্রিয়া হয়। এই সকল কাজ শেষে যে তরল পাওয়া যায় তাই হলো মূত্র। মূত্র সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটার পার হয়ে মূত্রথলিতে জমা হতে থাকে। আজকের পর্বে আমরা রেচন পদার্থ, বৃক্ক, নেফ্রন, নেফ্রনের কার্যপ্রণালী সম্পর্কে জানলাম। আগামী পর্বে জানবো বৃক্কের কাজ, বৃক্কের পাথর ও মূত্রথলি সুস্থ রাখার উপায় সম্পর্কে। রেচন পদার্থ, বৃক্ক, নেফ্রনের কার্যপ্রণালী সম্পর্কে জেনেছি। আমরা শরবত বা কোনো কিছুর জুস খেতে হলে তার জন্য ছাঁকনি ব্যবহার করে থাকি। গ্রীষ্মকালে তাল থেকে যে রস বের করি তার জন্য ছাঁকনি অত্যন্ত প্রয়োজন। ঠিক তেমনি মানুষ সহ অন্যান্য প্রাণীর শরীরেও সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ছাঁকনি রয়েছে, যার নাম হলো বৃক্ক। আজ আমরা বৃক্ক সম্পর্কে আলোচনা করব। তুমি কি জানো একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন কতটুকু মূত্র ত্যাগ করে? একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে, যা একটি মাঝারি সাইজের কোকের বোতলের সমান। মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে। তুমি হয়তো ভাবছো ইউরিয়া সার তো দেখেছি, কিন্তু এই ইউরিয়া কি সেই ইউরিয়া সারের ইউরিয়া, বা তার সাথে কি ইউরিয়া সারের কোনো মিল আছে? না, আমাদের দেহে যে ইউরিয়া তৈরি হয় তা ইউরিয়া সার থেকে পুরোপুরি আলাদা। আমাদের দেহে যখন প্রোটিন ভাঙে তখন ইউরিয়া তৈরি হয়। ইউরিয়া হলো এমন একটি বর্জ্য পদার্থ যা বৃক্ক মূত্রের সাথে দেহ থেকে বাইরে বের করে দেয়। সাধারণত আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই সেগুলো পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এবং সেই অ্যামিনো অ্যাসিড থেকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া সহ অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো মানুষের দেহের জন্য ক্ষতিকর। এসব অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ক বা কিডনির ভিতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মূত্র উৎপন্ন করে। উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে বৃক্কের পেলভিসে যায়। পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে মূত্র ইউরেটারে প্রবেশ করে। ইউরেটার থেকে মূত্র মূত্রথলিতে আসে এবং কিছুক্ষণের জন্য জমা থাকে। সকল মূত্রথলির একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে, যার বেশি মূত্র তা ধারণ করতে পারে না। মূত্র দিয়ে মূত্রথলি একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত পূর্ণ হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে। মূত্রত্যাগের ইচ্ছা জাগলে মূত্রথলির প্রাচীরের পেশিগুলো সংকুচিত হয়। তখন মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথে মূত্রনালীর মাধ্যমে মূত্র দেহের বাইরে বেরিয়ে আসে। এভাবে বৃক্ক বা কিডনি মানবদেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থ সহ বিভিন্ন বর্জ্য দেহের বাইরে বের করে। বৃক্ক মানবদেহে কিছু কিছু উপাদানের পরিমাণ সহ কাজও নিয়ন্ত্রণ করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, রক্তচাপ নিয়ন্ত্রণ, পানি। বৃক্ক দেহের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা জানার আগে অসমোরেগুলেশন কি তা জানা প্রয়োজন। অসমোরেগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কিছু হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রনের ভিতর পানির ও সোডিয়াম আয়নের চলাচল নিয়ন্ত্রিত হয়। মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি দেহ থেকে বাইরে বের হয়ে যায়। অসমোরেগুলেশন প্রক্রিয়ায় বৃক্কের মাধ্যমে পুনরায় শোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় থাকে। রেচন বর্জ্য, পানি এবং অন্যান্য তরল পদার্থ গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়। অসমোরেগুলেশনে ত্রুটির কারণে নানা ধরনের সমস্যা দেখা দেয়।
কি কি সমস্যা দেখা দিতে পারে আসো সেগুলো জেনে নিই। অসমোরেগুলেশনে ত্রুটি দেখা দিলে দেহে পানি জমতে থাকে। শরীরের বিভিন্ন অংশ যেমন চোখ মুখ ফুলে যেতে পারে। উচ্চ রক্তচাপেরও সৃষ্টি হতে পারে। বৃক্কের নানা ধরনের সমস্যা দেখা যায়। কিডনি প্রদাহ, প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর হওয়া এর মধ্যে উল্লেখযোগ্য। বৃক্কে রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া বা ক্ষেত্র বিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। মানুষের বৃক্কে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি হতে পারে। এটি বৃক্ক বা কিডনির পাথর। সাধারণত মেয়েদের থেকে পুরুষের বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা বেশি থাকে। কিডনিতে পাথর অতিরিক্ত শারীরিক ওজন, কিডনির সংক্রমণ, কম পানি পান করা ইত্যাদি কারণে হতে পারে। প্রাথমিকভাবে বৃক্কে পাথর হলে তেমন সমস্যা হয় না, কিন্তু পাথর যখন প্রস্রাব নালীতে চলে আসে তখন তা প্রস্রাবে বাধা দেয়। বৃক্কে পাথর হলে নানা রকম উপসর্গ দেখা দেয়, যেমন কোমরের পিছনে ব্যথা হয়, অনেকের আবার প্রস্রাবের সাথে রক্ত বের হয়, এমনকি কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে। বৃক্কের পাথরের আকার এবং অবস্থানের উপর এর চিকিৎসা নির্ভর করে। পাথরের সাইজ ছোট হলে প্রচুর পরিমাণ পানি খেলে এবং ঔষধ সেবনে পাথর বের করা যায়। আধুনিক পদ্ধতিতে ইউরেটারোস্কোপি কিংবা আল্ট্রাসনিক লিথট্রিপসির সাহায্যে বৃক্কের পাথর অপসারণ করা যায়। বৃক্কে অস্ত্রোপচার করেও পাথর সরানো যায়। বৃক্কে পাথর যে কোনো কারো হতে পারে, কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তবে সহজেই আমরা আমাদের বৃক্ক ও মূত্রনালী সুস্থ রাখতে পারি। শিশুদের টনসিল এবং খোস পাঁচড়া থেকে সাবধানে থাকতে হবে, কারণ সেখান থেকে কিডনির অসুখ হতে পারে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। ডায়রিয়া ও রক্তক্ষরণ ইত্যাদি হয়ে থাকলে জলদি তার চিকিৎসা করতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে। ব্যথা নিরাময়ের ঔষধ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। পরিমাণ মতো পানি পান করতে হবে। নিয়ম মেনে রুটিন মাফিক জীবনযাপন করতে হবে। আজকের পর্বে আমরা বৃক্কের কাজ, বৃক্কে পাথর ও মূত্রনালী সুস্থ রাখার উপায় সম্পর্কে জেনেছি। আগামী পর্বে বৃক্ক বিকল ও প্রতিকার সম্পর্কে জানব। গত পর্বে আমরা বৃক্কের কাজ সম্পর্কে জেনেছি। তুমি কি জানো আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যা একটি মোবাইলের সমান? আমাদের শরীরে এই অঙ্গটি জোড়ায় থাকে, কিন্তু একটি হলেও মানুষ বাঁচতে পারে। এই অঙ্গটি হলো কিডনি বা বৃক্ক। আজকের পর্বে আমরা এই বৃক্ক বিকল হলে কি হয় আর তা প্রতিকার সম্পর্কে জানব। মানুষের কিডনি বা বৃক্ক দুভাবে বিকল হতে পারে, ধীরে ধীরে বিকল বা হঠাৎ বিকল। কিডনি আস্তে আস্তে বিকল হওয়ার কারণটি হলো নেফ্রাইটিস। কিডনির গাঠনিক ও কার্যকর একক নেফ্রনে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা প্রদাহ সৃষ্টি হয় তাকে নেফ্রাইটিস বলে। অনেক সময় ডায়াবেটিস থাকলে কিডনি ধীরে ধীরে বিকল হতে পারে। উচ্চ রক্তচাপের কারণেও কিডনি বিকল হতে দেখা যায়। কিডনিতে পাথর হওয়া কিডনি অকেজো হওয়ার বড় একটি কারণ। আকস্মিক বা হঠাৎ কিডনি বিকল হওয়ার কারণগুলো হলো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। মারাত্মক ডায়রিয়া হলে কোনো কারণ ছাড়াই হঠাৎ কিডনি বিকল হতে পারে। এছাড়াও অতিরিক্ত রক্তক্ষরণ হলে কিডনি হঠাৎ বিকল হতে পারে। কিডনি বিকল হলে মূত্রের পরিমাণ কমে যাবে ও রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। বিকল কিডনির সমস্যা সমাধান করার একটি উপায় হলো ডায়ালাইসিস। বৃক্ক পুরোপুরি অকেজো হওয়ার পর যে বৈজ্ঞানিক উপায়ে রক্তকে বিশুদ্ধ করা হয় তার নাম ডায়ালাইসিস। দুই পদ্ধতিতে ডায়ালাইসিস করানো হয়, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের বা দ্রবণের মধ্যে থাকে যার গঠন রক্তের প্লাজমার মতো হয়। ডায়ালাইসিস টিউবটি যে তরলে ডুবানো থাকে তাকে ডায়ালাইসেট বলা হয়। ডায়ালাইসিস মেশিনের সাহায্যে সাধারণত দূষিত রক্তকে পরিশোধিত করা হয়। এবার চলো তাহলে আমরা ডায়ালাইসিসের প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নিই। ডায়ালাইসিস মেশিনের টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে এবং অন্য প্রান্ত ওই হাতের কবজির শিরার সাথে লাগানো হয়। ধমনী থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে চালনা করা হয়।
টিউবের প্রাচীর আংশিক বৈষম্য ভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ রক্ত থেকে বাইরে বের হয়ে আসে। যে পর্দার ভেতর দিয়ে শুধুমাত্র দ্রাবকের অণুগুলো চলাচল করতে পারে তাকে আংশিক বৈষম্য ভেদ্য পর্দা বলে। রক্ত বিশুদ্ধ হয়ে মেশিন থেকে রোগীর দেহে শিরার মধ্য দিয়ে দেহের ভিতরে প্রবেশ করে। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ইউরিয়া এবং অন্যান্য ক্ষতিকর বর্জ্য পদার্থ দেহ থেকে বাইরে বের করা হয়। ডায়ালাইসিসের মাধ্যমে রক্তকে বিশুদ্ধ করা গেলেও খুব বেশি দিন রোগীকে বাঁচিয়ে রাখা যায় না। ডায়ালাইসিসের চেয়ে কার্যকরী চিকিৎসা হল বৃক্ক প্রতিস্থাপন। দেখা গেছে বৃক্ক প্রতিস্থাপনের চিকিৎসায় মানুষ ডায়ালাইসিস করার চেয়ে বেশি দিন বাঁচে। কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়লে তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়। একে কিডনি সংযোজন বা বৃক্ক প্রতিস্থাপন বলে। বৃক্ক প্রতিস্থাপন দুইভাবে করা যায়। কোনো নিকটাত্মীয় যেমন মা, বাবা, ভাই, বোন, মামা, খালার কিডনি প্রতিস্থাপন করা যায়, আবার মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। মৃত ব্যক্তি বা ব্রেইন ডেড হলো এমন মানুষ যার কখনোই জ্ঞান ফিরবে না, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে জীবিত রাখা হয়েছে। মারা যাওয়ার সময় চক্ষুদানের মতো বৃক্কদানের মাধ্যমে একজন কিডনি নষ্ট হয়ে যাওয়া রোগীর জীবন বাঁচানো সম্ভব হতে পারে। আমাদের দেশে কিডনি সংযোজনের কাজ সফলভাবে করা হচ্ছে, তবে আইনগত কারণে রক্তের সম্পর্ক না থাকলে রোগীকে কিডনি দান করা যায় না। ফলে অনেক সময় রোগী জরুরি কিডনি প্রতিস্থাপনের সুবিধাটি নিতে পারে না। দুটির মধ্যে একটি কিডনি কাজ করার ক্ষমতা থাকলেই সেটি দিয়ে জীবন ধারণ করা সম্ভব। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে টিস্যু ম্যাচ করে কিনা। টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে পিতামাতা, ভাই, বোন এবং নিকটাত্মীয়ের। কিডনি সুস্থ রাখতে হলে আমাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত। অনেকে গরমে ঘেমে গেলে ক্লান্ত অবস্থায় বা ডায়রিয়া, বমি হওয়া ছাড়াই খাবার স্যালাইন পান করে থাকেন, যা একেবারেই ঠিক নয়। বিশেষ করে বয়স্ক মানুষের বেলায় ডায়রিয়া বা বমি ছাড়া অন্য ক্ষেত্রে অতিরিক্ত খাবার স্যালাইন খেলে বিপদ হতে পারে। এমনকি ডায়রিয়া বা বমি হলেও তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে স্যালাইন দিতে হবে। সাধারণ ক্লান্তি বা ঘাম হলে লেবুর রস এবং সামান্য লবণ মিশ্রিত শরবত খেলেই তা শরীরের জন্য পর্যাপ্ত। ডায়াবেটিস না থাকলে চাইলে শরবতে কিছুটা চিনিও যোগ করা যেতে পারে। আজকের পর্বে আমরা জানলাম বৃক্ক বিকল, ডায়ালাইসিস, প্রতিস্থাপন ও সতর্কতা সম্পর্কে। দেখা হবে অন্য কোনো অধ্যায়ে অন্য কোনো বিষয় নিয়ে।